রাত 12টা বাজে। বাইরে কুয়াশা ঘনিয়ে আসছে, গাছগুলো যেন নিজেদের ছায়ায় লুকিয়ে যাচ্ছে। আর আপনি, আপনার কানে হেডফোন, চোখে অন্ধকার। এই গল্পটা শুনবেন শুধুমাত্র তখনই যখন আপনি একা থাকবেন, দরজা বন্ধ করে দিয়েছেন। কারণ ভুতুড়ে জামাই, একটা নাম, যে নাম শুনলে পুরো গ্রামের মুখ শুকিয়ে যায়। আজ আমি আপনাকে নিয়ে যাব সেই কাঁঠালিয়া গ্রামে, যেখানে একজন জামাই এসেছিল বিয়ে করতে, কিন্তু কেউ জানতো না সে আসছে মানুষ হিসেবে না অন্য কিছু হিসেবে। কাঁঠালিয়া গ্রামটা ময়মনসিংহের সীমানার কাছে, এক ধরনের মাঝখানকার জায়গা, না খুব দূরপ্রান্ত আবার না শহরের কোলাহল। চারদিকে ধান ক্ষেত, মাঝে মাঝে একটা দোতলা বাড়ি, আর বিশেষ করে শীতকালে একটা নিঝুম ভাব, যেন গ্রামটা কোনো মুহূর্তে নিজেকে গুটিয়ে নিতে চায়। সেই গ্রামে মুস্তাফিজ চৌধুরী, বড় নাম মুস্তাফিজউদ্দিন চৌধুরী, ছিলেন গ্রামের একমাত্র মুনসেফ, অর্থাৎ যার ওজন ছিল কোর্টে, মসজিদে আর কাজী সাহেবের কাছেও। বাড়িটা ছিল গ্রামের পশ্চিম প্রান্তে, দোতলা, নিচে গোলামঘর, উপরে বসার ঘর, আর একটা বড় বারান্দা যেখানে সন্ধ্যায় গ্রামের মানুষ জড়ো হতো। মুস্তাফিজ সাহেবের 3 মেয়ে, রুমা, সাবরিনা আর রিয়া। 2 বড় মেয়ে বিয়ে হয়ে গেছে, একজন ঢাকায় চাকরি করে, আরেকজন চট্টগ্রামে। কিন্তু ছোট মেয়ে রিয়ার বিয়ে হয়নি, বয়স তখন 22। মেয়েটা ছিল প্রাণবন্ত, হাসি খুশি, কিন্তু বাবার বিরুদ্ধে কোনো কথা বলতো না। মা মারা গিয়েছিল তার 12 বছর বয়সে, তখন থেকে বাবাই সব। বছর 2 ধরে বিয়ের কথা উঠছিল, কিন্তু রিয়ার মন সায় দিচ্ছিল না। কেউ আসত, গায়ে পরা কাপড়, তেল মাখা চুল, হাতে মোবাইলের কেস। রিয়া চোখ নামিয়ে রাখত। বাবা বলতেন, এত খোঁজ খবর নেওয়ার দরকার নাই মেয়ে, ভালো ঘর, ভালো আচরণ, চাকরি আছে, বাকিটা আল্লাহ আর তোমার ভাগ্য মিলে ঠিক করবে। তারপর এলো ফাল্গুন মাস। বাতাসে আমের গন্ধ, পাখির ডাক বেড়ে গেছে, আর গ্রামে একটা নতুন খবর ছড়িয়ে পড়ল, রিয়ার জামাই আসবে। নাম তার সাজিদ আহমেদ। কথা হলো কাজী সাহেবের মাধ্যমে। বললেন, ও ছেলেটা ঢাকার না, সিলেটের। মা মারা গেছেন, বাবা ডাক্তার, নিজে প্রাইভেট কোম্পানিতে ম্যানেজার, লেখাপড়াওয়ালা, নামাজ রোজা ফরজ, চেহারা ভালো, একদম ছবির মতো। মুস্তাফিজ সাহেব খুশি। প্রথমবারের মতো রিয়া চোখ তুলে কাজী সাহেবের দিকে তাকালো। উনি কি কথা বলেন? কাজী সাহেব হাসলেন। বলেন, মাগো, একদম মিষ্টি কথা, কোনো গালাগালি না, কোনো গায়ে পড়া কথা না। একদিন বললেন, আপু, আপনার হাতে জল দিলে আমার পুরো জীবন সাফল্য হয়ে যাবে। রিয়া লজ্জায় মাথা নিচু করল। পরদিন থেকে বাড়িতে রং করা শুরু হলো। নিচের ঘরগুলো সাদা করা হলো, বারান্দায় নতুন চেয়ার, রান্নাঘরে নতুন বাসন, আর রিয়ার ঘরে একটা নতুন আয়না, যেটা সারাদিন তার মুখ দেখে হাসছিল। জামাই আসবে বলে ঠিক হলো মাঘ মাসের 17 তারিখ, ঠিক মাঘের মাঝামাঝি, যখন রাতের শেষ প্রহর সবচেয়ে গভীর, যখন কুয়াশা মাটি ছুঁয়ে যায়। 12টা বাজে না বাজে মাঘের 17 তারিখ। পুরো গ্রাম যেন একটা নতুন উৎসবে ভরে গেছে। মেয়েরা সাজগোজ করেছে, পুরুষেরা নতুন পাঞ্জাবি পরেছে। মুস্তাফিজ সাহেবের বাড়ির সামনের মাঠে তাঁবু পড়েছে, চৌকি টেবিল সাজানো হয়েছে, আর রান্নাঘর থেকে মুরগির কাবাবের গন্ধ আসছে হাওয়ায় ভেসে। বাড়ির সবাই অপেক্ষা করছে, কিন্তু রিয়া ঘরে। মা ছিল না, তাই বড় দিদি এসেছেন ঢাকা থেকে। তিনি রিয়াকে সাজাচ্ছেন, লাল শাড়ি, গলায় সোনার হার, কপালে সিঁদুর। ডর লাগছে? দিদি জিজ্ঞেস করলেন। রিয়া চুপ করে মাথা নাড়ল। আমিও ডরেছিলাম, কিন্তু দেখলাম যে আল্লাহ জামাই পাঠিয়েছেন তার ভালো করার জন্যই পাঠিয়েছেন। ঠিক তখন গাড়ির হর্নের শব্দ, টুটু টুটু টুটু। সবাই দৌড়ে গেল গেটের দিকে। গেট খুলতেই একটা কালো টয়োটা করোলা দাঁড়িয়ে। ড্রাইভার নেমে দরজা খুলল, আর তারপর সে নামল। প্রথম দেখায় সত্যি ছবির মতো, উচ্চতা 6 ফুটের কাছাকাছি, গায়ে সাদা পাঞ্জাবি, কোনো টাকটিক নেই, শুধু একটা সাদা কালো চেক করা কামিজের উপর ঝুলছে। চুলগুলো খুব সুন্দর করে কাটা, কিন্তু অদ্ভুত একটা চকচকে ভাব, যেন কেমন যেন ওয়েট করা। চোখ দুটো বড়, কালো, কিন্তু কোনো চকচকানি নেই, যেন দুটো কালো কাঁচের গোলক, ভিতরে কোনো আলো নেই। সে হাসল, কিন্তু সেই হাসিতে কোনো ভাঁজ পড়ল না চোখের কোণে।
মুস্তাফিজ সাহেব এগিয়ে গেলেন, হাত বাড়ালেন। আসসালামু আলাইকুম বেটা। ওয়ালাইকুম আসসালাম চাচা। সাজিদার কণ্ঠ ছিল নরম, কিন্তু অদ্ভুত একটা রেজোনেন্স, যেন কথাগুলো সরাসরি গলা থেকে না এসে কোথা থেকে যেন ফিল্টার হয়ে আসছে। বড় দিদি বললেন, একদম পুতুলের মতো সুন্দর। কিন্তু রিয়া দাঁড়িয়ে থাকা ঘরের জানালা দিয়ে যখন তাকালো, সে দেখল সাজিদের পিছনে গাড়ির আয়নায় তার মুখের প্রতিবিম্ব নেই, শুধু কালো পাঞ্জাবি আর নিচে ধুলোয় ঢাকা মাটি। রিয়ার গা শিউড়ে উঠল। না, হতে পারে না, আয়না নষ্ট। কিন্তু সেই মুহূর্তে সাজিদ যেন অনুভব করল কেউ তাকাচ্ছে। সে হঠাৎ মাথা ঘুরিয়ে জানালার দিকে তাকালো। চোখ দুটো একদম সোজা রিয়ার চোখের দিকে। হাসল আবারও। চোখে কোনো ভাঁজ নেই। বিয়ের রাত, সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, শুধু রিয়া আর সাজিদ নতুন জামাইয়ের ঘরে। ঘরটা সাজানো ছিল লাল সোনালি রঙে। বিছানায় গোলাপ দেওয়া, দেওয়ালে কোরআনের আয়াত লেখা, আর একটা ছোট্ট কাঠের আলমারি যেটা পুরনো কিন্তু পলিশ করা। সাজিদ বসেছে চেয়ারে, গায়ে এখন একটা হালকা নীল কামিজ, কোনো পায়জামা না, শুধু একটা সাদা লাঞ্জি। তুমি ঘুমাও, বলল সে, আমি একটু কোরআন পড়ব। কণ্ঠ আবারও সেই অদ্ভুত গভীরতা নিয়ে। রিয়া বিছানায় শুয়ে চোখ বন্ধ করল, কিন্তু ঘুম আসছিল না। কারণ সাজিদ কোরআন পড়ছিল না, সে ফিসফিস করে কিছু একটা বলছিল, একটা ভাষা যা রিয়া চিনতে পারছিল না। কখনো উঁচু, কখনো নিচু, কখনো যেন দুজন মানুষ কথা বলছে। তোমার নাম কি ছিল আগে? আমার নাম ছিল না, আমি ছিলাম শূন্য। তুমি এসেছ নিয়ে। হ্যাঁ, একজন ডেকেছিল, তার নাম মুস্তাফিজ। রিয়ার গা জমে গেল। বাবা! সে চোখ খুলে তাকালো। সাজিদ এখন দাঁড়িয়ে, চেয়ার ছেড়ে এসে আলমারির সামনে হাত বাড়িয়ে কি যেন ছুঁচ্ছে। কর 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 কর। আলমারির দরজা খুলে গেল নিজে থেকেই। ভিতরে ছিল কিছু না, খালি। কিন্তু সাজিদের হাত তখনও ভিতরে। এটা আমার জিনিস, তুমি রেখেছিলে সেদিন যখন আমি মরেছিলাম। রিয়ার শ্বাস আটকে গেল। মরেছিলাম? সে উঠতে গেল, কিন্তু গায়ে যেন কোনো জোর নেই, যেন কেউ তার হাত পা চেপে রেখেছে। তখন আলমারির ভিতর থেকে একটা শব্দ এলো, টুটু টুটু, গাড়ির হর্নের মতো। কিন্তু বাইরে তো গাড়ি নেই। সাজিদ হঠাৎ মুড়িয়ে পড়ল মেঝেতে। না না, এখনো সময় হয়নি, আমাকে ফিরে যেতে হবে না। তারপর সে উঠে দাঁড়ালো, আবার হাসল, চোখে এখন একটু লাল ছোপ। তুমি কিছু শোনোনি? বলল সে রিয়ার দিকে এগিয়ে এসে। না। রিয়া কাঁপছিল। আমি কিছু শুনিনি। সাজিদ তার কপালে হাত রাখল। ভালো, কারণ যে শোনে সে থাকে না। সে রাতে রিয়া ঘুমায়নি। সকালে যখন উঠল, সাজিদ নেই। বিছানা ঠান্ডা, আলমারি বন্ধ, কিন্তু বিছানার কোণে একটা কালো চুল, দু হাতের পালু পার হওয়া, লম্বা, আর তার শেষে লাল রক্তের মতো একটা ফোঁটা। পরদিন সকালে সবাই জানতে চাইল, কেমন লাগলো জামাই? রিয়া কিছু বলল না। বড় দিদি বললেন, একটু চুপচাপ মেয়ে, কিন্তু সব মেয়ে তো প্রথম রাতে এমন হয়। কিন্তু রিয়া জানত না, এটা চুপচাপ না। দুপুরে গেল মসজিদে জামাই নিয়ে নামাজে। সবাই দেখল সাজিদ নামাজ পড়ে খুব সুন্দর, রুকু সিজদা ঠিক মতো, তাশাহুদে হাত ভাঁজ করে, সালাম দেয় দুদিকে। কিন্তু ইমাম সাহেব পরে মুস্তাফিজ সাহেবকে ডেকে বললেন, ওই ছেলেটা নামাজে কোনো আওয়াজ করে না, না আমিন, না সুবহানা রাব্বিয়াল আযীম। মুখ নাড়ে, কিন্তু কোনো শব্দ বেরোয় না, যেন একটা ছায়া নামাজ পড়ছে। মুস্তাফিজ সাহেব হেসে উড়িয়ে দিলেন। ও শরম কাতর, ভয় পায় মানুষের সামনে কথা বলতে। কিন্তু রিয়া জানত না। সেদিন রাতে আবার ঘটল কিছু। রিয়া জেগে উঠল, কারণ কেউ তার ঘরের জানালায় নখ দিয়ে আঁচড়াচ্ছিল। খুশখুস খুশখুস। সে ধীরে উঠে জানালা খুলল। বাইরে কেউ নেই, শুধু ধোঁয়াটে কুয়াশা আর মাটিতে পায়ের দাগ। কিন্তু সেগুলো সাধারণ পায়ের দাগ নয়, পায়ের আঙুলগুলো পিছন দিকে বাঁকা, যেন কেউ উল্টো দিকে হাঁটছে। তখন হঠাৎ জানালার কাঁচে কে যেন লিখল, আমি তোমার জামাই নই, আমি তোমার বাবার জামাই। লেখাটা লিখেছিল রক্ত দিয়ে। রিয়া চিৎকার করে উঠল। ঘরের দরজা খুলে গেল। সাজিদ দাঁড়িয়ে,
কিন্তু এবার তার মুখ ছিল বিপরীত দিকে, মাথা 180 ডিগ্রি ঘোরানো, মুখ পিছনে, পিঠ সামনে। ডরো না, বলল সে, কিন্তু কণ্ঠ এবার অন্য কারো, একজন বুড়ো মানুষের মতো। আমি তোমাকে কিছু বলতে চাই। তোমার বাবা মিথ্যে বলেছে। আমি সাজিদ নই, আমার নাম নিশি আহমেদ। আর তোমার বাবা আমাকে হত্যা করেছে। তারপর সে গায়েব হয়ে গেল, যেন কুয়াশায় মিশে গেল। পরদিন সকালে রিয়া বাবাকে ডাকল। বাবা, আমার জামাইয়ের নাম কি? মুস্তাফিজ সাহেব হঠাৎ থমকে দাঁড়ালেন। সাজিদ? না না, নিশি আহমেদ। বাবার মুখ সাদা হয়ে গেল, চোখ দুটো বড় হয়ে উঠল। কে বলল তোমাকে? ওই যে আছে আমাদের ঘরে। বাবা দৌড়ে গেল ঘরে। দরজা ঠেলে খুললেন। সেখানে সাজিদ বসে আছে চেয়ারে, মুখ স্বাভাবিক, হাসছে। আসসালামু আলাইকুম চাচা। মোস্তাফিজ সাহেব পিছিয়ে গেলেন। তুমি ফিরে এসেছ? ফিরে এসেছি। সাজিদ না, নিশি বলল, কারণ তুমি আমার কবর থেকে একটা জিনিস চুরি করেছ। আমার জমিনের দলিল, আমার মায়ের গহনা, আর আমার মরণোত্তর সনদ। তুমি মরনি? মুস্তাফিজ চিৎকার করলেন। তুমি তো শহরে চলে গেছ। শহরে? নিশি হেসে উঠল, সেই হাসিতে এবার একটা ঘেটে গন্ধ। তুমি কি মনে করো আমি শহরে গিয়েছিলাম? দেখো, সে পাঞ্জাবির বোতাম খুলল। গায়ে ছিল দুটো গর্ত, একটা বুকে আর একটা পেটে। এই গুলি তুমি ছুঁড়েছিলে মাঘের 17 তারিখ 1987 সালে। ঠিক এই বাড়িতে আমি ছিলাম তোমার বড় মেয়ের রুমার জামাই। বিয়ে হয়েছিল আমাদের, কিন্তু তুমি চাওনি যে একজন গরিব ছেলে তোমার মেয়েকে নিয়ে যাবে। তাই তুমি আমাকে ডেকেছিলে জমিনের কথা আলোচনা করব বলে। আর আমার পিঠে 2 গুলি ছুঁড়েছ। মুস্তাফিজ সাহেবের হাঁটু গেল। তুমি নিশি? কিন্তু আমি তো তোমাকে নদীতে ফেলে দিয়েছিলাম। তোমার চোখ বন্ধ ছিল, শ্বাস ছিল না, কারণ আমি তখনই মরে গিয়েছিলাম। কিন্তু মরা মানে মরে যাওয়া না। আমি ফিরে এসেছি নিজের অধিকার নিতে। আর আজ তোমার ছোট মেয়ে রিয়া, তোমার বড় মেয়ের প্রতিচ্ছবি, তাকে আমি নিয়ে যাব যেখানে আমার বউ আমার জন্য অপেক্ষা করছে। কবরে সে হাত বাড়ালো, আঙুলগুলো লম্বা, কালো, যেন পচা গাছের ডাল। মুস্তাফিজ সাহেব চিৎকার করে উঠলেন, না, ওকে ছুঁইও না। কিন্তু তখন ঘরের জানালা দিয়ে আলো ঢুকল। ভোর হয়েছে। নিশি হঠাৎ থমকে দাঁড়ালো। এখনো সময় হয়নি। সে মাটিতে পড়ে গেল, মূর্ছা যাওয়ার মতো। কিন্তু মাথা পড়ল যেখানে, সেখান থেকে কালো পানি বেরোতে লাগল, যেন একটা ছোট ফোয়ারা। রিয়া বুঝল এটা শেষ হবে না। সে গেল গ্রামের পুরনো ফকির সাহেবের কাছে, খোজা মিয়া। বয়স 90-এর বেশি, চোখ দুটো সাদা, কিন্তু বলে, আমি যা দেখি তা চোখ দিয়ে না, মন দিয়ে দেখি। রিয়া সব বলল। খোজা মিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ও কোনো ভূত না বেটা, ও জিন্নাতের ফেরেস্তা না, জাহান্নামের দূতও না। ও অধুরা মৃত্যুর ফসল, যাকে মারা হয়েছে কিন্তু কবর দেওয়া হয়নি, যার নামাজে জানাজা পড়া হয়নি, যার মুখে কাফনের টুকরো দেওয়া হয়নি। সে ফিরে আসে নিজের মৃত্যুর পূর্ণতা খুঁজতে। ওকে মুক্তি দিতে হবে, কবর দিতে হবে, জানাজা পড়াতে হবে। আর তোমার বাবাকে সত্যি বলতে হবে গ্রামের সবার সামনে, নইলে ও নিশি নয়, ও হয়ে যাবে তোমার জামাই চিরকালের জন্য। রিয়া কাঁদল। আমি কি করব মিয়া চাচা? কাল রাতে মাঘের 17 তারিখ আবার আসবে। পূর্ণিমা, চাঁদ যেন আগুন জ্বালিয়ে রেখেছে আকাশে। কুয়াশা নেই, শুধু একটা সাদা আলো মাটি ছুঁয়ে আছে। তুমি তাকে নিয়ে যাবে সেই জায়গায় যেখানে তোমার বাবা তাকে মেরেছিল। সেখানে কবর খুঁড়বে, আর তার ভিতর রাখবে তার নামের একটা তাক্তা, এক মুঠো মাটি আর একটা চাঁদের আলোতে ভিজানো কাপড়। তখন সে বলবে,
আমি শান্তি পেয়েছি। আর তখন সে চলে যাবে, কিন্তু যদি সে বলে আমি তোমাকে নিয়ে যাব, তাহলে তুমি কবরে ঢুকবে, যেখানে তার বউ অপেক্ষা করছে। যে বউ মারা গেছে প্রেমের ধাক্কায়, যখন শুনেছিল তার জামাই মারা গেছে, সে ঝুল দিয়েছিল নিজেকে। আর তার কবর তোমার বাবার বাড়ির নিচে। রিয়া শুনে থরথর করে কাঁপতে লাগলো। বাড়ির নিচে? হ্যাঁ, তোমার বাবা গোপনে কবর করেছে, তোমার ঘরের নিচে। তাই সে সব সময় ওখানে থাকে। সে নিজের বিছানা খুঁজছে। মাঘের 17 তারিখ আবার এলো। পূর্ণিমা, চাঁদ যেন আগুন জ্বালিয়ে রেখেছে আকাশে। কুয়াশা নেই, শুধু একটা সাদা আলো মাটি ছুঁয়ে আছে। বাড়িতে সবাই ঘুমিয়েছে। মুস্তাফিজ সাহেব গতরাতে হৃদরোগে হাসপাতালে ভর্তি হয়েছেন। রিয়া একা ঘরে সে বসে আছে, হাতে একটা কাপড়, চাঁদের আলোয় ভেজানো, এক মুঠো মাটি আর কাঠের তাক্তায় লেখা নিশি আহমেদ, মৃত্যু 17 মাঘ 1987, ঠিক রাত 12টায়। দরজা খুলে গেল। নিশি এলো। এবার সে আর সাজিদের মতো না। গায়ে ছিল ভিজা কাফন, গায়ের রং পচা নীল, চোখ দুটো সাদা কিন্তু ভিতরে লাল আগুন। মুখে একটা হাসি, যেন দুফাল হয়ে যাচ্ছে গাল। তুমি জানো তোমার বাবা আজ মরছে, হার্ট অ্যাটাক। আমি তার শেষ নিঃশ্বাসে নাম ধরে ডাকব, নিশি, নিশি। তখন সে বুঝবে আমি কে। রিয়া কাঁপছিল, কিন্তু দাঁড়ালো। আমি তোমাকে মুক্তি দেব, তোমার কবর করব, তোমার জন্য জানাজা পড়ব। নিশি হেসে উঠল। জানাজা? তুমি কি জানো কে পড়বে জানাজা? যে আমাকে মেরেছে, না যে আমার বউকে হত্যা করেছে? বউয়ের নাম ছিল রুমা। তোমার বড় দিদির নামও রুমা। কিন্তু তোমার বড় দিদি, ও আসলে আমার বউয়ের মেয়ে। তোমার বাবা গোপনে পালন করেছে, কারণ সে জানত যদি মেয়েটা বড় হয় তবে সে আমার কথা মনে করবে আর আমি ফিরে আসব। রিয়া চমকে উঠল। দিদি? আমার দিদি তোমার মেয়ে? হ্যাঁ, আর তুমি আমার বউয়ের ভাইয়ের মেয়ে, অর্থাৎ তুমি আমার সত্যিকারের জামাইয়ের মেয়ে। কিন্তু আমি চাই তুমি হবে আমার জামাই, কারণ তোমার মধ্যে আছে আমার বউয়ের রক্ত, আর রক্ত ডাকে, রক্ত ডাকে রক্তকে। সে এগিয়ে এলো। চলো আমাদের কবরে, ওখানে তোমার দিদি অপেক্ষা করছে। ও তোমাকে বলবে কিভাবে তোমার বাবা আমাকে মেরেছিল, কিভাবে আমার বউ ঝুল দিয়েছিল, আর কিভাবে আজ আমি তোমাকে বিয়ে করব। রিয়া দৌড়ে গেল বারান্দায়, কিন্তু বারান্দায় মাটি খুঁড়ে রেখেছে গর্ত। নিশি পিছনে। এটাই আমাদের বিছানা। রিয়া গর্তের ভিতর তাকালো। ভিতরে ছিল দুটো কঙ্কাল, একটা পুরুষ, একটা নারী। নারীর হাতে একটা লাল সুতির চুড়ি, যেটা রিয়ার দিদি পরেন। ও আমার বউ, নিশি বলল। ও চায় তুমি ওর জায়গা নাও, কারণ জামাই চাই, কিন্তু বউ চাই নতুন, যে তাকে ভালোবাসবে আর কবরে থাকবে চিরকাল। রিয়া ফিরে তাকালো, কিন্তু পিছনে কোনো দরজা নেই, শুধু আকাশে চাঁদ, যে চাঁদ হঠাৎ লাল হয়ে গেল। তখন সে বুঝল সে গর্তের ভিতর নামছে নিজে থেকেই। পা ডুবছে মাটিতে, হাত ডুবছে, মাথা ডুবছে। উপরে নিশি হাসছে। স্বাগতম আমার জামাই, এবার তুমি আমার। পরের বছর আবার মাঘের 17 তারিখ। কাঁঠালিয়া গ্রামে আজও কেউ বিয়ে করে না এই তারিখে। মুস্তাফিজ সাহেব মারা গেছেন ঠিক সেই রাতে। বড় দিদি গ্রাম ছেড়ে চলে গেছেন, কিছু বলেননি। আর রিয়া? কেউ জানে না। বাড়ি খালি, ঘরের দরজা বন্ধ, কিন্তু রাতে যারা পাশ দিয়ে যায় শোনে টু 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 টু, গাড়ির হর্ন। আর তারপর দুজনের হাসি,
একজনের মেয়ের আর একজনের পুরুষের। গ্রামের লোক বলে ওরা এখন সুখে আছে কবরে, কারণ ভালোবাসা মৃত্যুকেও জয় করে। কিন্তু যে ভালোবাসা শুরু হয় মিথ্যা দিয়ে, শেষ হয় রক্ত দিয়ে, সে ভালোবাসা চিরকাল কবরে বন্দী থাকে। আর একটা কথা, প্রতি মাঘের 17 তারিখ বাড়ির বারান্দায় একটা লাল শাড়ি শুকোতে থাকে, যে শাড়িতে লেখা থাকে, ভুতুড়ে জামাই আজও খোঁজে বউ। তো ভাইয়া আপু, আজকের গল্পটা এখানেই শেষ, কিন্তু প্রশ্ন হলো, আপনি কি কখনো কারো আয়নায় প্রতিবিম্ব না দেখে লক্ষ্য করেছেন? বা রাতে কেউ আপনার নাম ধরে ডাকলে কিন্তু জানালা খুলে দেখলেন শুধু কুয়াশা আর উল্টো পায়ের দাগ? আপনার যদি এমন কোনো অভিজ্ঞতা থাকে, কমেন্টে শেয়ার করুন, কারণ হয়তো আপনার পাশের বাড়ির জামাই এখনো তার কবর খুঁজছে। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে, যতক্ষণ না আপনার ঘরের জানালায় কেউ নখ দিয়ে আঁচড়ায়। আসসালামু আলাইকুম। আর দরজা বন্ধ করে রাখবেন। আল্লাহ হাফেজ। আর মনে রাখবেন, বিয়ে ভালো, কিন্তু কবর থেকে আসা জামাই নিয়ে বিয়ে ভুল।